আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে 3 ম্যাচের উইমেন্স ওডিআই সিরিজটা আছে সেটা 1-1 সমতায় রয়েছে এবং নিগার সুলতানা জ্যোতির জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ রাজশাহীতে শেষ ওডিআইতে শ্রীলঙ্কাকে হারাতে হবে। তাহলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ একটা দ্বিপাক্ষিক সিরিজ জেতার স্বাদ গ্রহণ করতে পারবে। নিগার সুলতানা জ্যোতির এই বাংলাদেশ দলটা তারা কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগে শ্রীলঙ্কার সঙ্গে এই সিরিজ, যেখানে 3টা ওডিআই আছে, তারপর 3টা টি-20 ম্যাচ আছে। টি-20 ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হবে 28, 30 এবং মে মাসের 2 তারিখ, অর্থাৎ এপ্রিলের 28, 30 এবং মে মাসের 2 তারিখে। বাট তার আগে ওডিআই সিরিজটা র্যাপ আপ করা দরকার এবং এই ওডিআই সিরিজে বাংলাদেশ বেশ কিছু জায়গায় এই শ্রীলঙ্কা দলটা থেকে কিন্তু এগিয়ে ছিল, সেটা আমরা একেবারে সিরিজের প্রথম থেকেই বলছিলাম। তার প্রমাণ আমরা প্রথম ম্যাচটায় পেলেও দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ আশানুরূপ ব্যাটিংটা করতে পারেনি। তাদের ব্যাটারদের ব্যর্থতার কারণেই মূলত ম্যাচটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। আমরা যদি বাংলাদেশের ওভারঅল টেমপ্লেটটার দিকে তাকাই, মেয়েদের দলটা আসলে কিভাবে ম্যাচগুলো জেতে, সাধারণত বাংলাদেশের মেয়েদের দলটা একটা কালেকটিভ বোলিং পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু ম্যাচগুলো জয়ের চেষ্টা করে এবং এর আগেও যতবার বাংলাদেশ সাফল্য পেয়েছে আমরা দেখেছি যে মেয়েদের টিমের এই বোলাররাই মূলত নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। যদি পেস বোলিংয়ের দিকে তাকাই, সেখানে ফারিহা তৃষ্ণা রয়েছেন, যদিও তিনি খুব একটা বেশি ম্যাচ সুযোগ পান না, তারপর টি-20 ফরম্যাটে কিন্তু তার 2টো হ্যাট্রিক রয়েছে, সেটা আমাদের মনে রাখা দরকার। এবং মারুফা আক্তার, যিনি আসলে বিশ্ব ক্রিকেটের মধ্যমণি হয়ে যান প্রত্যেকবার এবং বিভিন্ন ধরনের এশিয়ান ইভেন্ট কিংবা আইসিসি ইভেন্টে বাংলাদেশের নাম উজ্জ্বল করে যাচ্ছেন, সেই মারুফা তিনিই মূলত বাংলাদেশের একমাত্র পেসার। তবে তার এই একক পেস বোলিংয়ের মধ্যেও কিন্তু একটা দারুণ বৈচিত্র্য রয়েছে। তার ওই এয়ার সুইং, বলটা ভেতরের দিকে ঢোকানো, নতুন বলটাকে কাজে লাগানো, সেই বিষয়টা মারুফাকে অন্যদের থেকে অনেক আলাদা করে দেয় এবং তার বোলিংয়ে কিন্তু বেশ গতি রয়েছে, যেটা সাধারণত আমরা নারী ক্রিকেটে কম দেখি। সো মারুফার কাছ থেকে এক্সপেকটেশনটা থাকবে যে তিনি নতুন বলে কিছু উইকেট তুলে দেবেন, যেটা এই সিরিজে এখনো পর্যন্ত তিনি সফলভাবে করতে পারেননি। তবে মারুফার ভালো দিক যেটা, সেটা তিনি এই সিরিজে দেখাতে পেরেছেন। ইকোনমিক্যাল বোলিং করার যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু তিনি বেশ ভালো করেছেন। 2টো ম্যাচেই বেশ ইকোনমিক্যাল বল করেছেন তিনি। মিডল ওভার্সেও ভালো একটা কন্ট্রিবিউশন রেখেছেন। যে সময়টাতে বল সুইং করছে না তার জন্য, সেখানেও কিন্তু তিনি লাইন এন্ড লেন্থ বজায় রেখে প্রতিপক্ষকে আটকে দেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। তবে যেই জায়গাটায় বাংলাদেশের মূল বৈচিত্র্য, সেটা হচ্ছে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট। আমরা যদি অফ স্পিনারদের দিকে তাকাই, সেখানে সুলতানা খাতুন রয়েছেন এবং ব্যাকআপ হিসেবে রয়েছেন আমাদের সোভানা মুস্তারি, যিনি মূলত একজন ব্যাটার, তবে অফ স্পিনটাও তিনি করতে পারেন। আমরা যদি লেগ স্পিন ক্যাটাগরিতে তাকাই, সেখানে রাবেয়া খান রয়েছেন, সেখানে ফাহিমা রয়েছেন, যদিও তাকে 11-এ আমরা গত 2টো ম্যাচে দেখিনি, হয়তো একটা ইনজুরি ক্যারি করছেন, না হলে কিন্তু ফাহিমাকে সাধারণত আমরা সবসময় বাংলাদেশের এই হোয়াইট বল সেটআপের মধ্যে দেখি। এবং সেই সাথে স্বর্ণা আক্তার রয়েছেন, যিনি আরও দারুণ একজন লেগ স্পিনার। অর্থাৎ আমাদের রাইট আর্ম লেগ স্পিন অপশনগুলোও কিন্তু খোলা রয়েছে বাংলাদেশের এই নারী দলের। এবং সেই সাথে উইমেন্স ওডিআই ক্রিকেটে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার নাহিদা আক্তার, টিমের ভাইস ক্যাপ্টেন, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তিনি তো রয়েছেনই। সুতরাং কোনো ডিপার্টমেন্টেই কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি, বৈচিত্র্যের কিন্তু অভাব বাংলাদেশের নেই। ফিঙ্গার স্পিনার আছেন যিনি অফ স্পিন করতে পারেন, ফিঙ্গার স্পিনার আছেন যিনি লেফট আর্ম স্পিন করতে পারেন, 2-3 জন লেগ স্পিনার রয়েছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই সাথে ধারালো সুইং এবং পেস সম্পন্ন একজন ভালো পেস বোলার এই দলটার মধ্যে আছে। এখন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ এই জায়গাটাতেই আসলে এগিয়ে রয়েছে, কারণ আমি নিজে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার এই উইমেন সিরিজটায় ধারাভাষ্যে রয়েছে এবং আমরা ম্যাচগুলো যখন ঠিকঠাকভাবে দেখছি, খুব কাছ থেকে দেখছি, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে শ্রীলঙ্কা তাদের কিন্তু শক্তির জায়গা আসলে বোলিং নয় এবং এই ধরনের কন্ডিশনের জন্য যেই ধরনের ভ্যারিয়েশন তাদের রাখা প্রয়োজন, সেই ভ্যারিয়েশনের কমতি তাদের রয়েছে। তাদের একাধিক বাহাতি স্পিনার রয়েছে, যেটা তাদের জন্য ডেফিনেটলি কার্যকরী, কারণ বাংলাদেশের এই লাইন আপটায় যেহেতু পুরোপুরি ডানহাতি ব্যাটারদেরই আধিক্য রয়েছে, কোনো বাহাতি ব্যাটার নেই, সুতরাং এই জায়গায় কিন্তু লেফট আর্ম অর্থোডক্স স্পিন তারা কাজে দিতে পারেন এবং শ্রীলঙ্কা দলে 2 জন এরকম লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রয়েছেন এবং এরই সাথে তাদের দলে একজন অফ স্পিনার রয়েছেন যিনি কিনা আবার মাঝে মধ্যে লেগ স্পিন করতে পারেন, সেটা একটা ভ্যারিয়েশন, তবে তাকে আমরা এখনো লেগ স্পিন করতে দেখিনি। এছাড়া শ্রীলঙ্কা দলে রয়েছেন একজন মূলধারার পেস বোলার এবং একজন ব্যাকআপ পেস বোলার। তো এই হচ্ছে তাদের বোলিং অপশন। চামারি আতাপাতু রয়েছেন তাদের ক্যাপ্টেন, যিনি কিনা অফ স্পিন করতে পারেন। সো ফিঙ্গার স্পিনারদের উপরেই মূলত শ্রীলঙ্কা ভর করছে এবং এই ধরনের বোলিং এর এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু খেলতে অভ্যস্ত। এ কারণে আমরা অবাক হয়েছি, বাংলাদেশ যখন দ্বিতীয় উইমেন্স ওডিআইতে মাত্র 165 রানে গুটিয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের উইকেটে, রাজশাহীর উইকেটে এই ব্যাটিংটা আসলে বাংলাদেশের ব্যাটারদেরই ব্যর্থতা। তো
এটা আসলে নতুন কিছু নয়। বাংলাদেশের ব্যাটিংটা স্বাভাবিকভাবেই তুলনামূলকভাবে একটা দুর্বল জায়গা তাদের, সেখানে আসলে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকতে হয় বেশ কিছু ব্যাটারদের উপর, যেমন নিগার সুলতানা জ্যোতি, তার উপর অনেক বেশি নির্ভর করে বাংলাদেশ, সোভানা মুস্তারির উপর অনেক বেশি নির্ভর করে বাংলাদেশ, শারমিন আক্তার সুক্তার উপর অনেক বেশি নির্ভর করে। এই তিনজন যেদিন ক্লিক না করেন বা তিনজনের মধ্যে এক বা দুজন যেদিন ক্লিক না করেন, সেদিন কিন্তু বাংলাদেশ এইভাবেই 160-65 রানের মধ্যেই গুটিয়ে যায়। সো ব্যাটিংয়ের জায়গাটাতে দুই তিনজনের উপর খুব বেশি নির্ভরতা, সেটা আমাদের একটা দুর্বলতা। শ্রীলঙ্কা আবার সেদিক থেকে অনেকটা এগিয়ে, ওয়ার্ল্ড লেভেলেই তাদের একজন ব্যাটার রয়েছেন চামারি আতাপাতু, যিনি দলের ক্যাপ্টেনও বটে। ওয়ার্ল্ড লেভেলেই যিনি ডমিনেট করে বেড়াচ্ছেন, তিনি ওয়ার্ল্ড ক্লাস একজন ব্যাটার। এই মানের ব্যাটার আসলে বাংলাদেশের এই নারী দলের মধ্যে আমরা কিন্তু বিদ্যমান দেখি না। তো এই জায়গাটার মধ্যে একটা দুর্বলতা আমাদের থাকলেও আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজটা ডেফিনেটলি জিততে পারে, এবং সেটা তাদের বোলিং এবং ফিল্ডিং দিয়ে। শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছিল, সেখানে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া 205 রান বাংলাদেশ কিন্তু খুব সহজে চেস করেছে, এবং সেই জায়গাটার মধ্যে কিন্তু তিনটা ভালো ইনিংস আমরা দেখেছিলাম। শারমিন সুক্তা 85 করেছিলেন, আনফর্চুনেটলি তিনি সেঞ্চুরিটা করতে পারেননি, এবং এছাড়াও সুভানা মুস্তারির একটা ভালো পারফরমেন্স ছিল, স্বর্ণা আক্তারের ভালো ব্যাটিং ছিল। তো সবকিছু মিলিয়ে 3-4 ব্যাটারকে আসলে ভালো ব্যাটিংটা করতে হয় রাজশাহীর এই চমৎকার ব্যাটিং উইকেটে। সো তৃতীয় ওডিআইটার জন্য আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা যেটা নিয়ে টেনশনে থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক এবং বাংলাদেশের ফিল্ডিং। আমরা আশা করব দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলাররা আসলে যেহেতু তো কম রান ছিল, তারা হয়তো একটু ডিমোরালাইজ ছিলেন, গরমের মধ্যে ঠিক মতন বোলিং করতে পারেনি, তাদের সেরাটা দিতে পারেননি। বাংলাদেশের এই বৈচিত্র্যময় বোলিং লাইন আপটা যদি তাদের সেরাটা দিতে পারে, শ্রীলঙ্কার এগেনস্টে ডেফিনেটলি আমাদের একটা জয় আমরা আশা করছি, এবং প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে আমরা একটা ওডিআই সিরিজে হারাবো সেই স্বপ্ন নিয়েই আমরা আগামীকাল মাঠে নামতে চাই, ম্যাচটা দেখতে চাই। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে থাকবেন, ডেফিনেটলি তাদেরকে সাপোর্ট দেবেন। যারা রাজশাহীতে রয়েছেন, আপনারা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগটা পাচ্ছেন ফর ফ্রি, সুতরাং এই সুযোগটা আপনারা চাইলেই কাজে লাগাতে পারেন। কালকে শনিবার, অফিস হয়তো ছুটি থাকবে, এবং সেই সুযোগটা আপনারা ডেফিনেটলি নিতে পারেন মাঠে গিয়ে। এবং যারা টিভি থেকে বা স্ক্রিনে খেলাটা দেখতে চান, টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে আপনারা ডেফিনেটলি ম্যাচের সরাসরি ধারাবিবরণী দেখতে পারবেন, ম্যাচটাও উপভোগ করতে পারবেন। আমি থাকবো ধারাভাষ্য কক্ষে। অল দ্য বেস্ট টু বাংলাদেশ উইমেন্স টিম, অল দ্য বেস্ট টু নিগার সুলতানা জ্যোতি অ্যান্ড হার টিম। শ্রীলঙ্কাকে আমরা তৃতীয় ম্যাচটাতে খুব দারুণ কিছু ক্রিকেট খেলে হারিয়ে দিতে চাই। এই প্রত্যয় নিয়েই আমরা আসলে এগিয়ে যেতে চাই সামনের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।